বাংলার রাজনীতিতে ক্ষমতার উত্থান পতন নতুন কিছু নয়, কিন্তু ক্ষমতায় থাকা দলের ভেতর থেকেই যখন একের পর এক কড়া ভাষায় আক্রমণ শুরু হয়, তখন সেটি শুধু আভ্যন্তরীণ মতপার্থক্য থাকে না, তা পরিণত হয় রাজনৈতিক ভূমিকম্পে। তৃণমূল কংগ্রেসের ভেতর এখন ঠিক সেই ধরনের এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একদিকে চলছে একের পর এক নেতা জনপ্রতিনিধির বিরুদ্ধে গ্রেপ্তারি ও অভিযোগ, অন্যদিকে দলের একাংশ প্রকাশ্যে সেই নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন। সাম্প্রতিক সময় রাজ্য জুড়ে তৃণমূলের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, হিংসা, প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন জেলায় গ্রেপ্তার হয়েছেন একাধিক রাজনৈতিক মুখ। অভিযোগের তালিকায় যেমন আছে আর্থিক দুর্নীতি, তেমনই আছে রাজনৈতিক হিংসা ও ভয় দেখিয়ে ক্ষমতা কায়েম করার অভিযোগ। এই পরিস্থিতির মধ্যে সবথেকে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কোনো নির্দিষ্ট নাম করলেও তার ভাষা, তার ইঙ্গিত এবং তার রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে সেই পোস্ট এখন তার দল তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ অস্বস্তির নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেবাংশু তার পোস্টে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন দলের একাংশের বিরুদ্ধে। তিনি লিখেছেন, কিছু চোর, ডাকাত, তোলাবাজের গ্রেপ্তার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। এক একটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো, মানুষের বুকের উপরে পা দিয়ে সমাজকে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদেরকে। জেলায় জেলায় দলের ভরাডুবি হোতা এবং হেতু এরাই। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিছু কিছু গ্রেপ্তারি হলেও ফাঁকতালে কয়েকটি প্রকৃত চোর, ছেঁচড়া, হুমকিবাজ, ডাকাতও ধরা পড়েছে, যেটা খুব ভালো লক্ষণ। ব্লেসিং ইন ডিসগাইজ। সৎভাবে যারা রাজনীতি করেছে তাদের গায়ে কালির দাগ লাগতে দেয়নি। তারা এসব কিছু বদমাইশির দায় দায়িত্ব আজ পরাজয়ের পরে কাঁধে নিতে যাবে কেন? দল ক্ষমতায় থাকলে লোভী বদমাইশদের ভিড় বাড়ে, তারা চিহ্নিত হোক, আভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক এদের। তার ভাষায়, এই ধরনের নেতারা নিজেদেরকে ছোট ছোট মুখ্যমন্ত্রী মনে করতেন। এই শব্দবন্ধই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি শুধু ব্যক্তিদের নয়, একটি ক্ষমতা কাঠামোর দিকে আঙুল তুলেছেন, যেখানে স্থানীয় স্তরে রাজনৈতিক ক্ষমতা অনেক সময় ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে। দেবাংশুর বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি এই গ্রেপ্তারিগুলোকে শুধু রাজনৈতিক প্রতিশোধ বলে মানতে রাজি নন। তার মতে এর মধ্যে যেমন রাজনৈতিক হিংসার অংশ থাকতে পারে, তেমনি অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীও ধরা পড়েছে। অর্থাৎ তিনি একদিকে যেমন প্রশাসনিক পদক্ষেপকে পুরোপুরি খারিজ করছেন না, তেমনি অন্যদিকে এটিকে শুদ্ধি প্রক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। আমার বাড়ি তিন তার এই অবস্থানকে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, কারণ এটি তৃণমূলের ভেতর থেকে আসা এক ধরনের স্বীকৃতি, যেখানে বলা হয়েছে দলের মধ্যে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সমস্যা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ নয়, এর পেছনে থাকতে পারে বড় রাজনৈতিক বার্তা। কারণ দেবাংশু ভট্টাচার্যের অতীতে নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়েছেন এবং পরাজয়ের পরও সক্রিয় রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত। ফলে তার বক্তব্য অনেকেই দলের আভ্যন্তরীণ অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছে। তবে এখানে বিতর্কের শেষ নয়। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই ধরনের প্রকাশ্য সমালোচনা ভবিষ্যতে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। যদিও এই দাবি প্রমাণিত হয়, তাহলে কিন্তু রাজনীতিতে সম্ভাবনার রাজ্য সবসময় বিস্তৃত। এই ঘটনার পেছনে আরেকটি বড় প্রেক্ষাপট রয়েছে, 2026 সালে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ। ইতিমধ্যেই রাজ্যে ক্ষমতা, বিরোধিতা এবং প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। একদিকে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, অন্যদিকে শাসক দলের ভেতর থেকে কিছু নেতা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করছে। এই পরিস্থিতিতে দেবাংশুর মন্তব্য শাসক দলের জন্য এক ধরনের ইন্টারনাল ওয়ার্নিং সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। কারণ যখন দলের ভেতর থেকে শুদ্ধি অভিযান বা ছেঁটে ফেলার দাবি ওঠে, তখন তা নেতৃত্বের জন্য
অস্বস্তিকর বার্তা বহন করে। আমার বাড়ি 3 বার আছে। আমার মাকে এত সম্মান করতাম আমি গ্রেনেড করছি। আমার বাড়ি 3 বার হামলা করে। দেবাংশু তার পোস্টে আরো লিখেছেন, দল ক্ষমতায় থাকলে অনেক সময় লোভী এবং সুযোগ সন্ধানী মানুষ ভিড় করে। তার মতে এদের চিহ্নিত করে দল থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে তিনি আভ্যন্তরীণ শুদ্ধিকরণ বা ইন্টারনাল ক্লিনজিং হিসেবে দাবি করেছেন। এই অবস্থান একদিকে যেমন দলের নৈতিক শুদ্ধির দাবি তোলে, অন্যদিকে তেমনি প্রশ্ন তৈরি করে, দল যদি সত্যি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাহলে এতদিন ধরে সাংগঠনিক নজরদারি কোথায় ছিল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ক্ষমতাসীন দলে এই ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। যখন কোনো দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন স্থানীয় স্তরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে কিছু জায়গায় ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো তৈরি হয়, যা পরবর্তীতে দুর্নীতি এবং অভিযোগের জন্ম দেয়। দেবাংশুর বক্তব্য সেই কাঠামোর দিকে ইঙ্গিত করছে। তার ভাষায়, কিছু নেতা জনগণের উপরে পা রেখে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এই ধরনের ভাষা রাজনৈতিকভাবে অত্যন্ত আক্রমণাত্মক এবং তার তৃণমূলের আভ্যন্তরীণ চিত্রকে জনসমক্ষে আরো জটিল করে তোলে। অন্যদিকে বিজেপি ইতিমধ্যে এই মন্তব্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তাদের দাবি, এটি প্রমাণ করছে যে তৃণমূলের ভেতরেই দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বীকৃত। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই মন্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে, দল কি এই ধরনের প্রকাশ্য মন্তব্যকে অনুমোদন করবে নাকি এটির আভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্ন হিসেবে দেখবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্তব্যের সময় একের পর এক গ্রেপ্তারি এবং অভিযানের মতো এমন বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা বাড়ায়। বিশেষ করে যখন দলের ভাবমূর্তি ইতিমধ্যেই চাপের মুখে, তখন আভ্যন্তরীণ সমালোচনা আরো বড় রাজনৈতিক বার্তা তৈরি করে। দেবাংশুর মন্তব্য একটি দিক স্পষ্ট, তিনি নিজেকে সেই অংশের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাইছেন যারা সৎ রাজনীতি করেছেন বলে দাবি করছেন। তার বক্তব্য অনুযায়ী যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের দায়ভার অন্যরা নেবে না। এই অবস্থান ভবিষ্যতে দলের ভিতরে বিভাজন তৈরি করবে কিনা তা তো সময় বলবে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।